নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি অর্থাৎ যেটা ভারতীয় মৌসুম ভবন বিজ্ঞান সংস্থা, যেখান থেকে আমরা প্রত্যেক মুহূর্তের ওয়েদারের আপডেট পাই, সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে। সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটির জন্য অন্তত একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে যে রিক্রুটমেন্ট কথাটি বলা রয়েছে সেটি একটি শর্ট টার্ম বা কন্ট্রাক্ট বেসিসে বা পিওরলি টেম্পোরারি বেসিসে, যেটা নিউ দিল্লিতে আপনার পোস্টিং হবে। তো এখানে যে পোস্টগুলির কথা বলা রয়েছে, যেমন প্রজেক্ট সায়েন্টিস্ট 3 ক্যাটাগরি, প্রজেক্ট সায়েন্টিস্ট 2 ক্যাটাগরি এবং প্রজেক্ট সায়েন্টিস্ট 1 ক্যাটাগরি। ট্রেনিং কোঅর্ডিনেটর, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট 2, প্রজেক্ট অ্যাসোসিয়েট 1, রিসার্চ অ্যাসোসিয়েট। ঠিক আছে, তো এখানে রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টে আপনার যেটা মিনিমাম স্যালারি রয়েছে 58,000, তার সাথে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্সেস এর সঙ্গে যোগ হয়ে প্রায় 70,000-এর কাছাকাছি কিন্তু আপনি স্যালারি পাচ্ছেন। রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টের ওপর 2টি ভ্যাকান্সি রয়েছে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট যেটা 1, সেটার বেসিক স্যালারি আছে 31,000, তার সাথে হাউস রেন্ট অ্যালাওয়েন্সেস যোগ হয়ে প্রায় আপনার 40,000 বা 45,000-এর কাছাকাছি চলে আসবে। তো প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 পোস্টে ভ্যাকান্সি রয়েছে 33টি, এজ লিমিট রয়েছে 35 বছর। প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 যেটার পে লেভেল 35,000 টাকা রয়েছে, তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্সেস অ্যাড হবে। তো সব মিলিয়ে প্রায় 45,000 আপনার ইন হ্যান্ড স্যালারি পাচ্ছেন। প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পোস্টে ভ্যাকান্সি আছে 8টি, এজ লিমিট রয়েছে 35 বছর পর্যন্ত। এরপর আসবো সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টের স্যালারি আছে 42,000, তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্সেস আছে। টোটাল 50,000 অ্যাবভ কিন্তু আপনারা স্যালারি পাচ্ছেন। এই সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টে 2টি ভ্যাকান্সি রয়েছে, এজ লিমিট রয়েছে 40 বছর পর্যন্ত। এরপর আসবো ট্রেনিং কোঅর্ডিনেটর। এই পোস্টে যে মিনিমাম স্যালারি রয়েছে 42,000, তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্সেস অ্যাড হয়ে প্রায় 60,000 বা 55,000 মতো আপনারা ইন হ্যান্ড স্যালারি পাচ্ছেন। এবং এই পোস্টের যে ভ্যাকান্সি রয়েছে একটি, যেখানে এজ লিমিট বলা রয়েছে 40 বছর। এরপর আসবো প্রজেক্ট সায়েন্টিস্ট 1, এখানে পে লেভেল আছে 56,000, তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্সেস যোগ হয়ে আপনার পোস্টটির যে ভ্যাকান্সি রয়েছে 4টি এবং এজ লিমিট রয়েছে 35 বছর। প্রজেক্ট সায়েন্টিস্ট 2 যেটার পে লেভেল আছে 67,000, তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্সেস অ্যাড হয়ে প্রায় আপনি পাচ্ছেন 80,000 বা 75,000-এর কাছাকাছি। এবং প্রজেক্ট সায়েন্টিস্ট 2 এর যে ভ্যাকান্সি রয়েছে 11টি, এজ লিমিটের এখানে দেওয়া রয়েছে 40 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে, মানে 40 বছরের মধ্যে যারা আছে তারা এলিজিবেল। প্রজেক্ট সায়েন্টিস্ট 3, এখানে যে স্যালারি কথা বলা রয়েছে 78,000 প্লাস, তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্সেস যোগ হয়ে প্রায় আপনি 85,000 বা 86,000-এর মতো স্যালারি ইন হ্যান্ড পাচ্ছেন। এই পোস্টে যে ভ্যাকান্সি রয়েছে 4টি এবং এজ লিমিট রয়েছে 45 বছর। তো এরপর আপনাদেরকে বলবো যে এখানে দেখুন লেখা রয়েছে যে অ্যাপয়েন্টমেন্টটি পিওরলি টেম্পোরারি বেসিসের বা কন্ট্রাকচুয়াল বেসিস। প্রথমত আপনাদের 1 বছরের কাজ করতে হবে এবং আপনাদের কাজের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু পরবর্তী সময় কিন্তু আবার এক্সটেন্ড হতে পারে এবং পরবর্তী সময় একসময় কিন্তু পার্মানেন্ট করে নিতে পারে, সেটা ওখানকার ডিপার্টমেন্টের নোটিশ অনুযায়ী। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট ইচ্ছুক বা আবেদন করতে চায় তারা কিন্তু অনলাইনে এই www.tropmet.rees.in careers এই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু ফর্ম আপনার যে সিভি বা বায়োডাটা সেটা কিন্তু
সাবমিট করতে পারেন এবং সাবমিটটি করার যে লাস্ট ডেট সেটা এখানে মেনশন করা রয়েছে 18ই জুন 2024 পর্যন্ত। এটা সাবমিটিং অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা শুরু হচ্ছে 22শে মে 2024, অর্থাৎ এখনও কিন্তু স্টার্ট হয়নি, 2 দিন বাকি রয়েছে। তার আগেই কিন্তু আমি আপনাদের নোটিশটি জানিয়ে দিচ্ছি। তো এই জন্য একটি ভিডিওতে অন্তত লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে, কারণ বুঝতেই পারছেন ফর্মটি চালু হওয়ার আগেই কিন্তু আমি নোটিশটি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আরও অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যেমন দেখুন আপনাকে অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে। তার সাথে আপনি যদি এজ রিল্যাক্সেশন পেতে চান সেক্ষেত্রে আপনাকে এসটি এসসি ওবিসি আপনার যে ক্যাটাগরি তার কিন্তু সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে, যেটা গভর্নমেন্টের রুল অনুযায়ী বিভিন্ন চাকরির ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন পড়ে। এবং আপনার যে সিলেকশানটি হবে সেটা কিন্তু প্রথমে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান বলুন বা আপনার যে এক্সট্রা কারিকুলাম বা এক্সপিরিয়েন্স আছে তার উপর নির্ভর করে কিন্তু আপনাকে স্ক্রিন করা হবে আপনার সিভি, এবং তারপর কিন্তু আপনি শর্টলিস্টেড হয়ে কিন্তু আপনাকে মেল করা হবে যে কবে অনলাইন অথবা অফলাইন ইন্টারভিউটি অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখানে আরও যে সমস্ত জিনিসগুলি বলা রয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেটকে ইমিডিয়েটলি কিন্তু জয়েন হতে হবে এবং মেডিকেল ফিট অথরিটির মাধ্যম থেকে কিন্তু একটা ফিটনেস সার্টিফিকেট কিন্তু দেখাতে হতে পারে। আর যারা এমএসসি বা ডক্টরেট ডিগ্রি করেছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা যে ডক্টরেট ডিগ্রিটি কমপ্লিট করেছে 3 বছরের যে ডিগ্রিটি সেটা কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে এখানে বলেছে যে স্যার তারা মেনশন করবে। এবং নো ট্রাভেল অ্যালাউন্সেস এবং ডিআরএনএস অ্যালাউন্সেস কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য দেওয়া হচ্ছে না। শুধুমাত্র এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু ট্রাভেল অ্যালাউন্সেস যদি ইন্টারভিউ দিতে আসতে হয় তো সেক্ষেত্রে যে ফি কনসেশন শুধুমাত্র এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রেই কিন্তু এলিজিবল, বাদবাকি আরও অন্যান্য যে ক্যাটাগরি সেক্ষেত্রে কিন্তু নয়। আপনি যদি কোনো সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্টের আন্ডারে কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকেন ও যদি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে কিন্তু সিলেকশানের সময় কিন্তু আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট যেটা আপনাকে কিন্তু প্রডিউস করতে হবে। এছাড়া এই চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও অন্যান্য তথ্য যদি ইন ফিউচার জানার প্রয়োজন পড়ে বা অবশ্যই জানতে হবে, সেটা কিন্তু IITM এই ওয়েবসাইটেই কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখানে রিক্রুটমেন্টের নোটিশের প্রথম থেকে কিন্তু প্রজেক্ট সায়েন্টিস্টের বিভিন্ন পোস্টগুলি রয়েছে। তো অনেকেই যারা আমার এই চ্যানেলের ওপর ভিডিও দেখে তো অনেকেই বিএসসি এমএসসি বা কমার্সের স্টুডেন্টরা দেখে, সেক্ষেত্রে এজ লিমিট 24-25 বছর যারা এখনও পর্যন্ত স্টাডি করছেন, বেসিক্যালি সবাই কিন্তু এমএসসি কমপ্লিট করেছে। তো আমি এই নোটিশের শেষ থেকে আরম্ভ করছি, কারণ সেখানে প্রজেক্ট অ্যাসোসিয়েটের বিভিন্ন পোস্ট রয়েছে যেখানে বেসিক কিন্তু কোয়ালিফিকেশান বিএসসি বা ইঞ্জিনিয়ারিং বা এমএসসি কথা বলা রয়েছে। তো আমি সেখান থেকে স্টার্ট করছি এবং শেষের দিকে কিন্তু আমি প্রজেক্ট সায়েন্টিস্টের বিষয়গুলো বলবো। এছাড়া আরেকটা জিনিস অ্যাড করবো, এখানে যে বিভিন্ন ডিজায়ারেবল কোয়ালিফিকেশানগুলির কথা বলা আছে, হয়তো এই ভিডিওতে আমি অতটা এক্সপ্লেন করতে পারবো না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি কিন্তু যখন এডুকেশনাল কোয়ালিফিকেশান যে কোনো পোস্টের ওপর দেখাবো আপনারা কিন্তু ভিডিওটি সেই জায়গাতে পজ করে যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের কথাটি বলা হয়েছে আপনারা একবার দেখে নিতে পারেন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলতে আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স বা ওয়ার্ক নলেজ থেকে থাকে ওই সমস্ত বিষয়ের ওপর কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন। তো যাই হোক, আমি কিন্তু এই নোটিশটার শেষের দিকে যাচ্ছি, 21টি পাতার এই নোটিশটি। তো আমি শেষের দিকে আপনাদেরকে একটু শো করে দেখাবো। দেখুন এখানে যে বলা রয়েছে যে প্রথমেই বলেছিলাম যে যারা ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের একটি এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু তাদেরকে নেওয়া হবে। এখানে যে রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টটি ছিল ডিপ ওশান মিশনের ক্ষেত্রে তারা যদি ডক্টরেট ডিগ্রি কোনো ইউনিভার্সিটির আন্ডারে করে থাকে মিটিওরোলজির ওপর বা অ্যাটমসফেরিক সায়েন্স বা আর্থ সায়েন্স বা ক্লাইমেট সায়েন্স বা ওশানিওগ্রাফি, ফিজিক্স, অ্যাপ্লাইড
ফিজিক্স, ম্যাথামেটিক্স এই ধরনের কোনো যদি ডিগ্রি তারা পেয়ে থাকে সেক্ষেত্রে তারা এলিজেবল। এছাড়াও যারা 3 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, এমটেক মিটিওরোলজির ওপর এমটেক বা অ্যাটমসফেরিক সায়েন্সেস বা ওশানোগ্রাফি বা আর্থ সায়েন্সের ওপর তারা কিন্তু এলিজেবল। এর সাথে যদি কোনো রিসার্চ পেপারে যদি সায়েন্সে যদি কোনো কিছু কাজ করে থাকে তারা কিন্তু আগে অগ্রাধিকার পাবে। এছাড়া যে আমি বলেছিলাম যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার যে স্কিলের কথা এখানে বলা রয়েছে সেগুলো আপনারা পারলে একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি এরপর আসবো যে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 যে পোস্টটি রয়েছে, শর্ট ফর্মে MAQ WS। এখানে যে ন্যূনতম কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিক্স, ম্যাথামেটিক্স বা অ্যাটমসফেরিক সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা জিওফিজিক্স সাবজেক্টের ওপর কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে। এছাড়া ব্যাচেলার ডিগ্রি কেউ যদি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকে, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ওপর, তারা কিন্তু এলিজিবল আছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 পোস্টের ওপর। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান লিনাক্স বা ইউনিক্সের ওপর যদি কাজ করে থাকেন বা গ্র্যাডস, NCL, WRF CM এই ধরনের যদি ওপর কোনো সফটওয়্যারের ওপর কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে অগ্রাধিকার পাচ্ছেন। এরপর আসবো প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 ওয়াইফেক্স প্লাস AEQWS। এটা কিন্তু আপনি যখন যে কোনো পোস্টে আবেদন করবেন সেখানে কিন্তু এই পোস্টের নামটা আপনাকে অপশানটা ক্লিক করতে হবে, কারণ এখানে অনেকই প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে, কিন্তু প্রজেক্ট অ্যাসোসিয়েটে কোন পোস্টে আপনি আবেদন করতে চাইছেন সেই জন্য আপনারা ভিডিওটি পজ করে একবার নোট করে নিতে পারেন যে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1-এ আমি এলিজেবল। তো প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 ওয়াইফেক্স প্লাস AEQWS এই পোস্টেরতে 3টি পজিশান আর 3টি ভ্যাকান্সি রয়েছে। এখানে যে বেসিক কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে, MSc থাকতে হবে ফিজিক্স বা মিটিওরোলজি অথবা অ্যাটমসফেরিক সায়েন্স অথবা বিটেক ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান আপনাকে পাইথন, ফরটান 90, NCL, NCO, CDO হ্যান্ডলিং করতে হবে ডাটা, এবং ডাটা যেমন নেট, CDF, HDF, গ্রিপ, উইন্ডোজের ওপর যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন তার নলেজ থাকতে হবে, ইউনিক্স, লিনাক্স। তো এই ধরনের এছাড়াও যে বিভিন্ন যে সফটওয়্যার টুল রিসার্চ এবং ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে সেই সমস্ত যদি সফটওয়্যার টুলে আপনার নলেজ থাকে তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন এবং শর্টলিস্টেড হয়ে কিন্তু ইন্টারভিউতে আপনি সিলেক্টেড হতে পারেন। এরপর আসবো যে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 রিঅ্যাক্টিভ ট্রেস গ্যাসেস অবজারভেশন। তো এক্ষেত্রে যে কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে, MSc থাকতে হবে IT ওপর, ইনফরমেশন টেকনোলজি অথবা ম্যাথামেটিক্স বা ফিজিক্স বা কেমিস্ট্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং ডিজায়ারেবল যেটা কোয়ালিফিকেশান কথা বলা রয়েছে বেসিক নলেজ অফ ইনস্ট্রুমেন্টেশনের ওপর নলেজ থাকতে হবে, ফিল্ড ওয়ার্ক যেমন ফিল্ড ওয়ার্কের ওপর এক্সপিরিয়েন্স, তেমন প্রোগ্রামিংয়ের ওপর যেমন নলেজ থাকতে হবে, যেমন মাতলাব এবং পাইথন এই সমস্ত প্রোগ্রামের ওপর যদি আপনার নলেজ থাকে তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন ইন্টারভিউতে সিলেক্টেড হওয়ার জন্য। এরপর আসবো প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 ফর অ্যাটমসফেরিক ইনস্ট্রুমেন্টেশন ইনস্টলেশন ওয়ার্কসের ওপর। এখানে একটি মাত্র পোস্ট রয়েছে যেটা মহারাষ্ট্রে আপনার কিন্তু পোস্টিং হবে। এক্ষেত্রে যে ন্যূনতম কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিক্স অথবা কেমিস্ট্রি সাবজেক্টের ওপর। আপনার যদি অ্যাটমসফেরিক ফিজিক্স, কেমিস্ট্রির ওপর কোনো নলেজ থাকে এবং আপনি বিভিন্ন যে অ্যাটমসফেরিক ইনস্ট্রুমেন্ট অপারেশন ক্ষেত্রে আপনি যদি মেনটেনেন্স করার যে দক্ষতা বা আপনার যদি সেই নলেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আগে সিলেক্টেড হবেন। এরপর আসবো প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 ফর ARTS এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে পোস্টের সংখ্যা একটি। এই পোস্টে যে জব লোকেশান সেটা দেওয়া রয়েছে সিহোর ডিস্ট্রিক্ট, সিলখেরা। এখানে বেসিক কোয়ালিফিকেশানে বলা রয়েছে যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ওপর, এবং HT সাবস্টেশনের ওপর যদি কোনো মেনটেন্যান্সের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন। এরপর আসবো প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 ক্লাইমেট ভেরিয়েবিলিটি অ্যান্ড প্রেডিকশানের ওপর। এখানে একটিমাত্র পোস্ট রয়েছে যে বেসিক কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স, ম্যাথামেটিক্স, মিটিওরোলজি, ওশানোগ্রাফি, অ্যাটমসফেরিক সায়েন্স, আর্থ সায়েন্স, ক্লাইমেট সায়েন্স, স্ট্যাটিস্টিক্স অর
ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি। আমি যেইগুলো বললাম এগুলো সবই কিন্তু যদি এই সমস্ত সাবজেক্টের ওপর আপনার ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি এলিজেবল হয়ে যাবেন প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 পোস্টের ওপর। এবং এখানে যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের কথাটি বলা রয়েছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, পারলে আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপর আসবো প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 নর্মাল যে পোস্ট, তার বেসিক কোয়ালিফিকেশানটা বলা রয়েছে যে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিক্স সাবজেক্টের ওপর, অথবা অ্যাপ্লাইড ফিজিক্সের ওপর, অথবা অ্যাটমসফেরিক সায়েন্সের ওপর, ইন মেটেরিওলজি, ওশনোগ্রাফি, ক্লাইমেট সায়েন্স, জিওফিজিক্স উইথ মেটেরিওলজি, এই ধরনের সাবজেক্টের ওপর বা এনভায়রনমেন্টাল সায়েন্সের ওপর যদি কোনো মাস্টার ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এলিজেবল। এবং এর সাথে যদি কেউ ব্যাচেলার ডিগ্রি করে থাকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ওপর তাহলেও কিন্তু সে আবেদন করতে পারবে। শুধুমাত্র প্রজেক্ট অ্যাসোসিয়েট 1-এর জন্য এখানে পোস্টের সংখ্যা কিন্তু 25টি রয়েছে। তো এখানে একবার দেখে নিতে পারেন। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান এখানে সেরকম কিছু বলেনি, যেমন নলেজ অফ ফরটান সফটওয়্যার অ্যান্ড এবং বিভিন্ন সফটওয়্যার যেমন গ্র্যাডস, এনসিএল, ব্যাকগ্রাউন্ড নলেজ, যেমন মনসুন ওপর, ভেরিয়েবিলিটির ওপর, এই ধরনের যদি কোনো নলেজ থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রজেক্ট অ্যাসোসিয়েট 1-এর জন্য কিন্তু সহজেই এলিজিবল হয়ে যেতে পারেন। এরপর যে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 যে পোস্টগুলি রয়েছে সেগুলো যেমন অ্যাটমসফেরিক এবং লাইটনিং ইনস্ট্রুমেন্টেশনের ওপর পোস্ট রয়েছে একটি মাত্র। এখানে যে কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে এমএসসি অথবা এমটেক, কোন সাবজেক্টের ওপর, ফিজিক্স অথবা অ্যাটমসফেরিক সায়েন্সের বা মেট্রোলজি সাবজেক্টের ওপর। এবং কেউ যদি অর্থাৎ ইলেকট্রনিক্সের ওপর যদি কেউ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকে তাহলেও কিন্তু সে এলিজেবল। এবং তার সাথে যদি কেউ 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে অ্যাটমসফেরিক বা লাইটনিং ইনস্ট্রুমেন্টের ওপর তাহলে কিন্তু সে আগে অগ্রাধিকার পাচ্ছে ইন্টারভিউতে চান্স পাওয়ার জন্য। এরপর আসবো যে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 ফর আর্টস অ্যান্ড রাডার রিমোট সেন্সিং পোস্টের ওপর। এক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে, যেটা আপনার মধ্যপ্রদেশে ভোপালে কিন্তু জব লোকেশান হবে। এখানে যে কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে সায়েন্স সাবজেক্টের ওপর, যেমন অ্যাটমসফেরিক সায়েন্স, এবং ব্যাচেলার ডিগ্রি যেমন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই ধরনের সাবজেক্টের ওপর যদি আপনার কোনো ডিগ্রি থাকে ইউনিভার্সিটির আন্ডারে তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাচ্ছেন। এক্ষেত্রেও কিন্তু 2 বছরে একটা এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন মেনটেন্যান্সের ওপর। এরপর আসবে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 যেটা আপনার মহাবালেশ্বর সাতারা ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রের মধ্যে আপনার কিন্তু জব লোকেশান হবে। একটি মাত্র পোস্ট রয়েছে। এখানে বেসিক কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আন্ডারে, এবং 2 বছরে যদি কোনো ইলেকট্রিক্যাল ওয়ার্কের ওপর এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি সিলেক্টেড হয়ে যাচ্ছেন ইন্টারভিউতে আসার জন্য। এছাড়া এরপর যে পোস্টে আছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 আরবান রাডার নেটওয়ার্ক ইন মুম্বাই, অর্থাৎ আপনারা কিন্তু এখানে বলেই দিয়েছে মুম্বাই কিন্তু জব লোকেশান হবে। মাস্টার ডিগ্রি থাকতে হবে ইনস্ট্রুমেন্টেশন বা মেটেরিওলজি বা ইলেকট্রনিক্সের ওপর, অথবা ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের ওপর অথবা টেকনোলজির ওপর, এবং সাথে 2 বছরের যে র্যাডার অপারেশন বা মেনটেন্যান্সের ওয়াইন্ডের যে প্রোফাইল, অর্থাৎ বায়ুর যে চলাচলের যে মেনটেন্যান্স বা অপারেশন, তার যে র্যাডারের মাধ্যম দিয়ে কাজ করবেন সেটা যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাচ্ছেন। এরপর আসবো প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 2টি পোস্ট রয়েছে, যেটা পুনে এবং মহাবালেশ্বরে আপনার পোস্টিং হবে। এখানে যে কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, এই ধরনের ইনস্ট্রুমেন্টেশন বা অ্যারোনটিক্যাল ওপর যদি কোনো মাস্টার ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন। এবং এরপর এখানে কিন্তু 2টি পোস্টের কথাই বলা রয়েছে। এরপর যে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 ক্লাইমেট অ্যান্ড ভেরিয়েবিলিটি প্রেডিকশানের ওপর, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিক্স সাবজেক্টের ওপর বা ম্যাথামেটিক্স সাবজেক্টের ওপর, মেট্রোলজির ওপর, ওশিনোগ্রাফির হতে পারে। এখানে বিভিন্ন সাবজেক্টের কথা উল্লেখ করা হয়েছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবং তার সাথে যদি 2 বছরের আপনার আর্থ সিস্টেম মডেলিং বা ক্লাইমেট মডেলিং বা ভেরিয়েবিলিটি বা এক্সট্রিম ওয়েদারের ওপর বা স্ট্যাটিস্টিক্যাল ডাউন স্কেলিংয়ের ওপর যদি কোনো ইনস্ট্রুমেন্টেশনের ওপর যদি নলেজ থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাচ্ছেন প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 এর ক্লাইমেট ভেরিয়েবিলিটি প্রেডিকশানের ওপর। এরপর যে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটগুলি রয়েছে পোস্ট, সেক্ষেত্রে এখানে ন্যূনতম কোয়ালিফিকেশান কিন্তু বিটেক থেকে আরম্ভ হচ্ছে। কেউ যদি বিটেক বা কম্পিউটার আইটি ইলেকট্রনিক্স
টেলিকমিউনিকেশান এই ধরনের কেউ যদি ডিগ্রি কমপ্লিট করে থাকে এবং 4 বছরের এই ধরনের কাজের ওপর যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সে আগে অগ্রাধিকার পাবে। এখানে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট MAQ/WS এর ওপর একটি মাত্র পোস্ট রয়েছে। এরপর আসবো যে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট যে ওয়াইফেক্সের ওপর পোস্টটি রয়েছে, সেখানেও একটি পোস্ট রয়েছে। MSc থাকতে হবে অথবা MTech ডিগ্রি থাকতে হবে ফিজিক্স মিটিওরোলজি সাবজেক্টের ওপর বা অ্যাটমসফেরিক সায়েন্সের ওপর, এবং সাথে 4 বছরে যদি কোনো রিসার্চ ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল আর একাডেমিক ইনস্টিটিউশন অথবা সায়েন্স টেকনোলজি অর্গানাইজেশন থেকে যদি কোনো এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনার কাজে আসবে এক্ষেত্রে। এরপর আসবো যে ট্রেনিং কোঅর্ডিনেটরের পোস্ট যেটা ছিল, এখানে একটি মাত্র পোস্টের কথা বলা রয়েছে। ন্যূনতম আপনার মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং তার সাথে 4 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কাজের তাহলে কিন্তু তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেওয়াই রয়েছে প্রিফারেবলি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড অটোনমাস বডিজ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এরপর আসবো যে প্রজেক্ট সায়েন্টিস্ট ডিপ ওশান মিশন প্রজেক্ট সায়েন্টিস্ট 1, এখানে কিন্তু সরাসরি সায়েন্টিস্টের কথা বলা রয়েছে। যারা সায়েন্টিস্ট অনেকে ছোটোবেলা থেকে ইচ্ছা থাকে যে আমি পড়াশোনা করে আরও ভালো কিন্তু নাম্বার বা কমপ্লিট হায়ার এডুকেশন করে কিন্তু সায়েন্টিস্টে হওয়ার যাদের ইচ্ছা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেখতে পারে। যে কোয়ালিফিকেশানগুলির কথা বলা রয়েছে, মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স থাকতে হবে বা ম্যাথামেটিক্সের ওপর যদি মাস্টার ডিগ্রি থাকে, মিটিওরোলজি সাবজেক্টের ওপর যদি কোনো ম্যাথামেটিক্স মানে মাস্টার ডিগ্রি থাকে এবং ন্যূনতম 60% মার্কস থাকে কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং তারা কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছে। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ওপর কোনো মাস্টার ডিগ্রি করে আছে তারাও কিন্তু এই প্রজেক্ট সায়েন্টিস্ট 1-এর ক্ষেত্রে এলিজিবল। এরপর যে প্রজেক্ট সায়েন্টিস্ট 1 MAQ/WS এর ক্ষেত্রেও কিন্তু MTech-এর কথা বলা রয়েছে। তার সাথে কেউ যদি মাস্টার ডিগ্রি করে থাকে ফিজিক্স ম্যাথামেটিক্স অ্যাটমসফেরিক সায়েন্সের এবং ন্যূনতম 60% মার্কস থাকতে হবে। এছাড়া এখানে যে ডিজারেবল কোয়ালিফিকেশানগুলির কথা বলা রয়েছে চাইলে আপনারা কিন্তু এখানে একটু দেখে নিতে পারেন। এরপর যে পোস্টের কথা বলা রয়েছে যে প্রজেক্ট সায়েন্টিস্ট 1 ওয়াইফেক্সের ওপর, এখানে বেসিক MSc থাকতে হবে মিটিওরোলজি বা অ্যাটমসফেরিক সায়েন্সের ওপর, এবং আপনাকে মিনিমাম 60% মার্কস থাকতে হবে ওই সাবজেক্টের ওপর। অথবা বিটেক বা BE যারা কমপ্লিট করেছে মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স কমিউনিকেশান বা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনের ওপর, তাদেরও যদি 60% মার্কস থাকে ওই নির্দিষ্ট ডিগ্রির ওপর, সেক্ষেত্রে কিন্তু তারা এলিজিবল হয়ে যাচ্ছে। তো আপনাদের যেটা বলছিলাম প্রজেক্ট সায়েন্টিস্ট 1 অ্যাটমসফেরিক ইনস্ট্রুমেন্টেশনের ওপর ন্যূনতম যে কোয়ালিফিকেশানটির কথা বলা রয়েছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিক্স ইলেকট্রনিক্স বা অ্যাটমসফেরিক সায়েন্স বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ওপর, মিনিমাম 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তারা আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন। এরপর আরও যে সমস্ত প্রজেক্ট সায়েন্টিস্টের পোস্টগুলি রয়েছে, এখানে আমি যতদূর নোটিশগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বেসিক যেটা কথা বলা রয়েছে MSc থাকতে হবে অথবা MTech বা BTech টেকনোলজির ওপর, যেমন অথবা যারা MSc কমপ্লিট করেছে ফিজিক্সের ওপর অ্যাপ্লাইড ফিজিক্সের ওপর ম্যাথামেটিক্সের ওপর। এখানে কিন্তু প্রত্যেকটি পোস্টে কিন্তু সেরকমই মেনশন করা রয়েছে, চাইলে আপনারা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন প্রত্যেকটি পোস্টে। তো এখানে সেম কিন্তু বেশিরভাগ পোস্টের ক্ষেত্রেই কিন্তু একই কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে। তো আমি আর অতটা এক্সপ্লেন করতে চাইছি না, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো চাইলে আপনারা কিন্তু ভিডিওটা একটু স্ক্রোল ডাউন করে অথবা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে এই হাইলাইট পেনের সাহায্যে কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশান সেই জায়গাটা কিন্তু আমি মেনশন করছি বারবার, ঠিক আছে। এখানে বিভিন্ন প্রজেক্ট সায়েন্টিস্টে কিন্তু দেখুন একই কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে। তো আমি কিন্তু বারবার সেই একই কথা কিন্তু আপনাদেরকে শোনাতে চাইছি না, কারণ আপনারাও বিরক্ত প্রকাশ করতে পারেন। তো যাই হোক, এখানে একটু ভিডিওটি পজ করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির জন্য অন্তত লাইক বাটন ক্লিক করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি একটি অনেক দিন থেকেই লক্ষ্য করছি জিনিস যে আমার চ্যানেলের ওপর বেশিরভাগই যারা ভিউয়ার্স, প্রায় 70-80% ভিউয়ার্স যারা ওয়াচ করে তারা কিন্তু সাবস্ক্রাইব না করেই কিন্তু ভিডিওটা বন্ধ করে দেয়। তো যারা এই ধরনের ইনফরমেশান পেতে ইচ্ছুক
তারা কিন্তু আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেখতে পারে। যদি তারা হেল্পফুল মনে না করে পরবর্তী সময়, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইবার করে দিতে পারে। সেক্ষেত্রে আমার কোনো বলার থাকবে না। কিন্তু আপনারা যারা এই চ্যানেলটির ওপর রেগুলার ভিডিও দেখছেন, তাদের কাছে আমি একান্তই রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি দেখছেন তার জন্য একটি অন্তত লাইক এবং কমেন্ট করতে পারেন যে এই জায়গাটাতে আমি বুঝতে পারিনি। তাতে কি হয়, আমিও কিন্তু বুঝতে পারি যে আমার এই ভিডিওটি এতজন ওয়াচ করেছে বা এতজন ইন্টারেস্টেড ছিল। তো এই ধরনের ভিডিও কিন্তু আমি ইন ফিউচারে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য ভিডিওটি ওয়াচ করার জন্য ধন্যবাদ।